এটি সবসময় সব অবস্থায় ঠিক না। মানে কোন সময়ই বা কিভাবে ঠিক? না না, কোন সময়ই কোনোভাবে ঠিক এই কারণে যে আপনি যে প্রশ্নটি আজকে করেছেন বা যেই প্রশ্নটির উত্তর আজকে বিএনপির মহাসচিব দিয়েছেন, এই কথাটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নতুন কথা না। এটা 2001 সালের পরের থেকে আমরা সকলেই বলছি যে, কারণ সেই জিনিসটি 2014 সালের পর থেকে বিএনপি একই কথা বলে যাচ্ছে। একটু এই প্রশ্নটির উত্তর যদি আমি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছ থেকেও জানতে চাই, আপনারাও যে অভিযোগটি করছেন শেষ করতে দিলেন না আমি আসলে যেই প্রশ্নটি আমি অনেক আগে থেকে এই বিষয়টি জানতে চাই যে আমরা নিয়ন্ত্রণ করছে, ক্ষমতায় আনছে, তারা করছে, এটি আমি জানতে চাই। প্রভাব খাটাচ্ছে, নিয়ন্ত্রণ করছে, এই জায়গাটায় আপনার যদি বাংলাদেশের মানুষ সেই নিয়ন্ত্রণ বা সেই প্রভাবান্বিত সবসময় হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের মানুষের কাছে কোন রাজনৈতিক দল তাদের পরীক্ষায় পাশ করলো, অর্থাৎ এই জনগণের স্বার্থ, জনগণের উন্নয়ন, জনগণকে এই দেশের জন্য কিছু দেওয়া, এই সবকিছু মিলে তারা যেই রাজনৈতিক দল এই দেশের জনগণের পরীক্ষায় পাশ করবে, কেবলমাত্র সেই দলই ক্ষমতায় যাবে। কিন্তু বিদেশিরা প্রভাব খাটিয়ে একজনকে ক্ষমতায় আনবে বা সেই রকম একটা পরিস্থিতি সবসময় আসবে না। সবসময় আসবে না বলছেন, কিন্তু কোনো কোনো সময় তার মানে আসবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে জানবো, একটা বিরতি নিয়ে ফিরে এসে এই বিষয়টি জানতে চাইবো। দর্শক সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। টেকনাফ থেকে তেতুলিয়া সবচেয়ে কঠিন দাগ কোনগুলো? পোড়া তেল চর্বি, ঝোলের দাগ, দুধের দাগ। ভিম চ্যালেঞ্জ করছে কঠিন দাগ দূর করতে ভিমের চেয়ে দ্রুত আর কিছুই নেই। আমি মানি না চ্যালেঞ্জ। ওখানে ছাই ও গুঁড়া সাবান, আর এখানে ভিম। কথা বলতে থাকলে হেরে যাবেন। এবার 100 লেবুর শক্তি কথা বলবে, যার সামনে কোনো দাগই টিকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, ভিমের চেয়ে দ্রুত কিছুই নেই। সকাল থেকে দৌড়ের উপর, বসের বুকবুকে থাকলে যা হয়, 2 হাতে 10 হাতের কাজ করতে হয়। কিন্তু বেলা 3টা না বাজতেই আমার বাজে 12টা। তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছি, টায়ার্ড হওয়ার টাইম নেই। যখনই ব্যাটারি ডাউন, তখনই গ্ল্যাক্সোসডি। গ্ল্যাক্সোসডির গ্লুকোজ দ্রুত রক্তে মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং, 6টাই কিন্তু। গ্ল্যাক্সোসডি, নিমিষেই রিচার্জ। আমার তো খেয়াল রাখতেই হবে যেন সবকিছু হয় সহজ ও সাশ্রয়ী। দৈনিক মুনাফা এবং সীমাহীন লেনদেন সুবিধা পেলে আর কি চাই? চাকরির সীমিত আয়, যখন তখন কারো কাছে হাত পাততেও সম্মানে লাগে। তাই প্রয়োজনে তাৎক্ষণিক সাশ্রয়ী ঋণ সুবিধা আমার একটা বিরাট স্বস্তির জায়গা। আলাদা আলাদা অ্যাকাউন্টের ঝামেলা, আলাদা আলাদা কার্ড, অনেক হিসাব, চেক বই, খরচ, তার চেয়ে এই ভালো, এটাই ডেবিট, এটাই ক্রেডিট। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, আইএফআইসি ব্যাংক। Yeah, of course. দেশটা এত রঙিন, মানুষ এত রঙিন, বাড়িটা এত মলিন কেন? ওকে মিস্ত্রি সাহেব, তাহলে নিব কোন রং? অবশ্যই উজালা পেন্ট। বাংলার রঙের মতো আমাদের উজালা পেন্ট, একবার দেয়ালে না গেলে আর ওঠা উঠে। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছ রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো, রোদে উজ্জ্বলতা হারাতেই পারে। তাই ব্যবহার করো ফেয়ার এন্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। এই দেরি হয়ে যাবে কিন্তু, এয়ারপোর্টে যেতে হবে না, ওঠো। পরিবারের সাথে সময়টাই তো সবচেয়ে দামি, যদিও তারপর থাকে ফ্লাইট মিস করার টেনশন। তবে এখন কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের যোগ। এই দেরি হয়ে যাবে তো, এয়ারপোর্ট যাবে না? আরে বলো বলো, মাকে বলো, বাবাকে এয়ারপোর্ট যেতে হবে না, এয়ারপোর্টে বাবার কাছে আসবে। কারণ ইউএস বাংলা এয়ারলাইন্সের বিজনেস ক্লাস সার্ভিস শুরু হয়ে যায় আপনার ঘর থেকে।
অফ সার্ভিসের জন্য কল করুন ইউএস বাংলা হটলাইনে। স্পেশাল মানুষদের জন্য স্পেশাল সেবায় ইউএস বাংলা এয়ারলাইন্স। ফ্লোরাল ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় মাদারে ছড়ায় ফুলের চেয়ে 2 গুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য লাক্স পারফিউম। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। ইমিগ্রেশন ফর্ম পূরণ করে নেবেন, এই যে এটা। নেক্সট। ভাই, আমারটা একটু পূরণ করে দিবেন। যাদের শ্রমিক আমি দেশের অর্থনীতি আজ উজ্জ্বল, তাদের কেন এয়ারপোর্টে সাহায্য করতে হবে? তবে এখন কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের যুগ। সাহায্য নিজেই আপনাকে খুঁজে নেবে। প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য ইউএস বাংলার নতুন সেবা প্রবাসী সহায়তা ডেস্ক। স্পেশাল মানুষদের জন্য স্পেশাল সেবায় ইউএস বাংলা এয়ারলাইন্স। সকাল থেকে দৌড়ের উপর, বসের বুকে থাকলে যা হয় 2 হাতে 10 হাতের কাজ করতে হয়, কিন্তু বেলা 3টা না বাজতেই আমার বাজে 12টা। তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছি, টায়ার্ড হওয়ার টাইম নেই। যখনই ব্যাটারি ডাউন তখনই গ্ল্যাক্সোস দিই। গ্ল্যাক্সোসডির গ্লুকোজ দ্রুত রক্তে মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং, 6টাই কিন্তু। গ্ল্যাক্সোসডি, নিমিশেই রিচার্জ। দেরি হয়ে গেল। মাহমুদ সাহেব কিন্তু খুবই পাঞ্চুয়াল লোক, এখন একটা ব্যাড ইমপ্রেশন পড়তে পারে। আমাদের হাতে যে ম্যাটেরিয়ালস আছে তাতে ডিলটা আমাদেরই পাওয়া উচিত। তা তো উচিত, কিন্তু এমন শকিং মুহূর্তে সাবধানতাই তাই নিরাপত্তা। ভূমিকম্পে স্থাপনা নিরাপত্তায় ব্যবহার করুন অ্যান্টি শক শক্তি সম্পন্ন RSRM এক্সপার্ট TMT বার। ভয়কে যারা জয় করতে পথে নেমেছে তারাই তো নাম্বার 1। এমন নাম্বার 1 মানুষদের জন্য আইডিয়াল মিনারেলস এর সংমিশ্রণে 1 প্যাকেট নাম্বার 1 ভ্যাকুয়াম সল্ট ও সয়াবিন অয়েল। নাম্বার 1 এর জয় সব সময়। বাংলাদেশে তৈরি হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহায়ক সুপার সান কেবলস। সাধারণ কেবলস যেখানে অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিতে সক্ষম নয়, সেখানে সুপার সান কেবলস দ্বিগুণ লোড নিতে সক্ষম এবং শর্ট সার্কিট প্রতিরোধ করে। তাই সুপার সান কেবলস যে কোনো বৈদ্যুতিক নির্মাণ কাজে, অফিস, ইন্ডাস্ট্রি কিংবা বাসা বাড়িতে নিশ্চিন্তে ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সুপার সান কেবলস, সেফটি ফর এভার। Normally it doesn't happen. It's just happening today. It's okay. খুব তো কিছু বলে দিলাম। গত সপ্তাহে তো 3 ঘন্টা লাগে যেদিন দাঁড়াইছিলাম। Normally it doesn't happen. It's just happening today. বেচারা আজাদের কি দোষ, নিজেদের ইমেজ বলে কথা। Normally It's okay. তবে এখন কিন্তু ইউএস বাংলার 10 মিনিট লাগেজ সার্ভিসের যুগ। লাগেজের অপেক্ষায় থাকতে হবে না, লাগেজই আপনার অপেক্ষায় থাকবে। Wow, really fast. স্পেশাল মানুষদের জন্য স্পেশাল সেবায় ইউএস বাংলা এয়ারলাইন্স। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। বিরতির পর ফিরলাম 24 ঘন্টায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেখানে ফিরতে চাই যে 2001 নির্বাচনে
বিএনপি মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে বা 14 নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ভারত, এই ধরনের আলোচনা আপনাদের পাল্টাপাল্টি দুই রাজনৈতিক দলের মধ্যে আছে। যেটি জানতে চাইছিলাম যে আসলে কি করে বিদেশি শক্তিগুলো যার কারণে রাষ্ট্র ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং এগুলো যারা রাজনৈতিক বিশ্লেষক এবং যারা অনেক দূর থেকে এগুলো পর্যবেক্ষণ করেন তারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ আমি যখন বলবো তখন আমার দলকে পরিচ্ছন্ন রেখেই বলার চেষ্টা করব, যখন আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল বলবে তাদেরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আমাদের দেশে জনমতের মধ্যে কিংবা সরকার বসানো ও সরানো এটার মধ্যে বিদেশে হস্তক্ষেপ থাকা উচিত না, এ পর্যন্ত আমি বুঝি। কিন্তু তারপরে অনেক উদাহরণ আমাদের সামনে এরকম রয়েছে। এখন মুশকিলটা হচ্ছে এই জায়গাটায় যে অসত্য প্রচার করা খুব সহজ হয় দীর্ঘকালীন যদি কোনো রাজনৈতিক দল মানে একটানা ক্ষমতায় থাকেন তখন। কারণ আওয়ামী লীগ দেখবেন অসত্য প্রচারণায় আওয়ামী লীগের মানে জুরি মেলা খুব ভার। তারা প্রায়ই বলে যে বেগম খালেদা জিয়া নাকি যখন ভারত সফরে গিয়েছিল প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তখন উনি ভুলেই গিয়েছিলেন গঙ্গার পানি বন্টনের ন্যায্য হিস্সার কথা, মুক্তম এসব ভুলেই গিয়েছিলেন। ওর সঙ্গে আরো অনেক বিশেষণ দিয়ে বলেন। তারপরে আসলাম চৌধুরী বলেননি এই বিষয়ে, গঙ্গা চুক্তি নিয়ে কথা তো বলেননি। হ্যাঁ বলেননি। আপনি ভালো বলেছেন ওই পক্ষে কথা বলে, এই জন্য আমি চশমাটা পড়তে বাধ্য হলাম আর কি। কারণ এই যে লেখাটা আমার ছোট তো এটা পাওয়া যাবে না। প্রথম বিএনপি যখন 91 সনে প্রথম দেশ পরিচালনার দায়িত্ব পেল তখন পর্যন্ত বেগম খালেদা জিয়া একদম শিক্ষানবিশ কিন্তু রাজনীতিতে। সেই সময় 1992 সনের 28 মেতে একটা যৌথ ইস্তিহার ওনার ভারত সফরকালীন সময় দেওয়া হয়েছিল, যেখানে উনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন, ভারতের প্রেসিডেন্ট এস আর ভেঙ্কটরামানের সঙ্গে বৈঠক করেছেন, উনি ভারতের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে যৌথ ইস্তিহারটি যেটা মে মাসের 26 থেকে 28 তারিখে সফরটি হয়েছিল 1992, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সেইখানে তারা they expressed satisfaction at the more positive developments and expressed the hope that this would be built upon the interest of the international community as a whole. ইন্টারন্যাশনাল কমিউনিটি। এরপরে রিলেভেন্ট জায়গাটায় আমি আসি। সার্ক নিয়ে অনেক কথা হয়েছে, ওখানে ল্যান্ড বাউন্ডারি নিয়ে অনেক কথা হয়েছে, বাংলাদেশের বর্ডার এবং ম্যারিটাইম বাউন্ডারি নিয়ে অনেক কথা হয়েছে, ওই 3 বিঘা করিডোর নিয়ে কথা হয়েছে, যেখানে 3 বিঘা করিডোর নিয়ে সুস্পষ্ট সেই যৌথ ইস্তিহারে ঘোষণা ছিল 1992 26 জুন থেকে এটা খুলে দেওয়া হবে বাংলাদেশের নাগরিকদের অবাধ চলাচলের জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। They agreed an equitable, long-term and comprehensive arrangement for sharing flows of these and other major rivers evolved through mutual discussion would serve the best interest of the peoples of the two countries, Ganges waters and the other rivers, Ganga / Ganges in meanwhile. এটি কোথা থেকে পড়ছেন আপনি? এটা বলছি ওই যৌথ ইস্তিহারের কপিটা, 1992 যৌথ ইস্তিহারের কপিটা। তাহলে সাংবাদিকদের তাহলে এই বিষয়টি একটু তাহলে খন্ড করা এগুলো চাপা পড়ে যায় যে বললাম একটু কি বলবেন? না এখানে একটু প্লিজ একটু আমাকে একটু ডকুমেন্টারি বিষয় তো, কারণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটি এসেছিল, এটি সংবাদ মাধ্যমে আমরা চাকমা রিফিউজিদের কথাও বলা হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আওয়ামী লীগ আরেকটা অসত্য বক্তব্য প্রচার করে যে আমাদের জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন, এরপরে আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিয়েছেন না। দ্বিতীয়বার বাংলায় জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন বেগম খালেদা জিয়া, সেটা 1993 সনে। আজকের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন তৃতীয় যিনি বাংলায় জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। আপনি দেখেন আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব, তাকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের মেন্দি সাফাতির সঙ্গে যোগাযোগের কারণে। অথচ ফিলিপাইনে বাংলাদেশের যে রাষ্ট্রদূত জন গোমেজ, সেই জন গোমেজ তার বাসায়, তার বাংলাদেশের পতাকা ধারণকারী বাসায় ইসরায়েলের রাষ্ট্রদূত মানাসে বরকে ডিনার করিয়েছেন এবং তারপরে শেখ কামালের বন্ধু সে এই বলে তদবির করেছে এবং এখনো ফিলিপাইনে বহাল তবিয়তে আছে। বিএনপি যদি কোথাও কোনো কিছু করে থাকে, নাও করে থাকে, সেটাকে ফলো করে আওয়ামী লীগের বিষয়ে আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যেগুলোর হয়তো প্রমাণ আপনারা সবসময় দেন কিনা এটা নিয়ে প্রশ্ন। আমি একটু জনাব খন্দকার মনিরুজ্জামান আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে যেভাবে প্রভাব থামিয়ে দিলেন, এর আগে কিন্তু কাউকে থামান না, আমি সবাইকে থামিয়েই মনে হয় আরেকজনের কাছে যেতে হচ্ছে আমাকে। আমি একটু জানতে চাই যে আসলে আমার আজকে যে একটু বিষয় পরিষ্কার করলেন ইশতেহার থেকে, আপনি বলেছেন যৌথ ইস্তিহার
আমি খন্দকার মনিরুজ্জামানের কাছে এটাই জানতে চাই। আপনি তো বলতে পারেন না কাকে কত আমি এটুকু জানতে চাইবো। তাহলে আপনি বলার সময় আমি আবার ডিস্টার্ব করবো, হবে না, কোনো অসুবিধা নেই, ঠিক হবে না। এই জন্য আমি কারোর কাছে না, আসলে খন্দকার মনিরুজ্জামান আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আমার তো একটা কনফ্রন্টেশন ইনভাইট কেন করেন না? কনফারেন্সের ইনভাইট করে ডকুমেন্টের প্রশ্ন করলো একটা, আপনারা অসত্য প্রশ্ন করলে প্রশ্নের সাপোর্টে এটা এসে আমি আসলে জানতে চাই যে আমাদের দেশে মিডিয়ায় প্রকাশিত, আমি বলি নাই, এই ধরনের যে আলোচনা হচ্ছে বা আমাদের রাষ্ট্র ক্ষমতার উপরে যে প্রভাব বিস্তারের কথা বলা হচ্ছে বিদেশি শক্তির, এটি আসলে আমাদের দেশের জনগণের উপরে কেমন প্রভাব ফেলে বা আমাদের দেশের ভাবমূর্তির উপরে, আমরা কি কোনো দেশের নির্বাচনের উপরে প্রভাব ফেলতে পারি? না, আমরা কোনো দেশের নির্বাচনের উপরে প্রভাব ফেলি না, এই প্র্যাকটিস তো আমাদের নাই, সেটা ঠিকই। কিন্তু হয় কি, শোনেন, এটা তো এখন একটা ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড হয়ে গেছে, হ্যাঁ, বিচ্ছিন্ন না, কোনো দেশ থেকে কোনো দেশ বিচ্ছিন্ন না। এক, দ্বিতীয়ত হচ্ছে শুধু যে ইন্টিগ্রেটেড ওয়ার্ল্ড অ্যাজ এ হোল তা না, আপনার অঞ্চল ভিত্তিতেও কিন্তু ইন্টিগ্রেশন আছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, এই অঞ্চলে সাউথ এশিয়া বা সার্ক, এই ধরনের নানা রকমের, আসিয়ান, নানা রকমের লোকাল ইন্টিগ্রেশন আছে স্টেট টু স্টেট, বিভিন্ন স্টেটের মধ্যে দিয়ে। সেখানে ধরেন বিভিন্ন স্টেটে তার রাষ্ট্রের তার নিজস্ব স্বার্থ কাজ করে, নানাভাবে কাজ করে। এখন আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ধরনের আলোচনা বা প্রভাব বিস্তারের চেষ্টা, এটা তো নতুন কিছু না, এটা যুগের পর যুগ হয়ে আসছে। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দেখেন, আমি আধুনিক বিশ্বের কথা বলছি, আগের গুলা বাদ দিলাম, সেখানেও দেখবেন যে এক দেশ আরেক দেশের প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, তার অ্যাঙ্গেল থেকে সে যেভাবে জিনিসটাকে দেখছে, বিষয়টাকে দেখছে, সেভাবে ওই দেশের একটা লবি দাঁড় করানোর চেষ্টা করে। এটার মধ্যে খুব দোষী কিছু এটা আমরা মনে করি না। আমেরিকার লবিটা করে না, আমাদের দেশের বিষয়টা কিন্তু সেখানে লবিং হয়, ইংল্যান্ডেও হয়। সুতরাং এটা ভারতও করে, পাকিস্তানও করে। পাকিস্তান যে করে না তারা কিন্তু, আমি শুধু ভারত নিয়ে কথা বলছি, পাকিস্তানও কিন্তু করে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কতটুকু, আপনি যে প্রশ্নটা আনছেন যে রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা কতটুকু, আমার মনে হয় না রাষ্ট্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা খুব ভূমিকা রাখতে পারে। সেটা কোন দেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে না যাবে এটির বিষয়ে এটা একটা প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু সেটা নির্ধারক হবে আমার কাছে সেটা কখনোই মনে হয় না। শেষ করিনি একবার, আলটিমেট নির্ধারক তো দেশের জনগণই, তাদের ভোটে আলটিমেট নির্ধারণ করে, শেষ পর্যন্ত নির্ধারণ করে। সুতরাং যেটা প্রশ্ন আসছে যে আমাকে ক্ষমতায় বসিয়ে দিল একটি রাষ্ট্র, সেটা আমার কাছে অতটা এইভাবে মনে হয় না। যেটা হতে পারে যে আমি যেন ক্ষমতায় যেতে পারি সেই ধরনের কিছু প্রভাব বিস্তার হতে পারে। আমি জনাব আব্দুর রহমান আপনার কাছে জানতে চাইবো, যখন এই বিষয়টি অন্তত নিশ্চিত যে প্রভাব বিস্তার করতে পারে, তাহলে এই সময় এসে সামনে নির্বাচন, কিছুদিন পরে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এই সময় এসে এমন বক্তব্য কেন? এবং সাথে আরো একটি বিষয় আছে যে চীন থেকে সাবমেরিন কেনায় ভারত অসন্তুষ্ট হয়েছে, যেহেতু প্রভাব বিস্তার করতে পারে নির্বাচনে, এরকম একটি জায়গা অন্তত স্পষ্ট, তাহলে নির্বাচনকে সামনে রেখে এরকম পদক্ষেপ কেন? না, প্রভাব বিস্তার করতে পারে এই কথাটা তো আমি প্রথমত স্বীকার করি না যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, হয়তো ইন্টারাকশন হতে পারে। এই আমরা যেহেতু আমাদের মনির ভাই বলেছেন যে আজকে এক দেশের সঙ্গে আরেকটা দেশ ইন্টিগ্রেটেড থাকে, সেটা তো থাকতেই পারে, যার যার পয়েন্ট অফ ভিউজ থেকে কিছু সুপারিশমালা, কিছু কথাবার্তা, কিছু মত বিনিময়, এগুলো হতে পারে। কিন্তু তার অর্থ এই না যে একটা প্রভাব বিস্তার করে পুরো নির্বাচনটার ফলাফল অন্যদিকে নিয়ে যেতে পারে। তো সুনির্দিষ্ট একটা কি বলে যে স্বার্থের উপর আঘাত হেনেছে এই মর্মে আহত না হওয়া পর্যন্ত। তো 2001 সালে গ্যাস রপ্তানি হবে না। এখন যে আপনারা সাবমেরিন কিনছে, মানে বাংলাদেশ সাবমেরিন কিনছে, চীনের কাছ থেকে কিনলো, এতে তো ভারতের অসন্তুষ্টি প্রকাশ হচ্ছে, আমরা দেখছি। ভারতের অসন্তুষ্টি জন্য তো আমার দেশের সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন দেশের একটা কি বলে খুশি বা অখুশি হবার বিষয়টিকে বড় বিবেচনায় আনা ঠিক হবে না। হয়তো যেহেতু তারা বাংলাদেশকে একটা মার্কেট হিসেবে মনে করে, চীনও মনে করে, ভারতও মনে করে, এখন বাংলাদেশ
তার ক্রয়ের ক্ষেত্রে যেখানে সুবিধাজনক অবস্থানে সে থাকবে সেখান থেকেই সে ক্রয় করবে। তাহলে এই যে ভারত অসন্তুষ্ট হলো, এর কি কোনো প্রভাব আবার সামনের নির্বাচনে পড়তে পারে? না, ভারত অখুশি হয়তো তার মার্কেটের জন্য হতেই পারে, তার জিনিস বিক্রি করতে পারে না জন্য হতে পারে, এবং যৌক্তিকভাবেই হয়তো হতে পারে। আবার এমনও হতে পারে যে আবার কোনো সময় আমার সুবিধাজনক জায়গা থেকে আমার দেশের স্বার্থ রক্ষা করে আমি আর একটা জিনিস কিনবো, সেটা হয়তো চীন থেকে না কিনে ভারত থেকে কেনা হচ্ছে, এমনও তো হতে পারে। তো সুতরাং এই বিষয়টা নিয়ে পত্রপত্রিকা বা মিডিয়া যেভাবে ফলাও করে বলা হচ্ছে, বাস্তব জায়গা থেকে ব্যাপারটি এরকম নাও হতে পারে। আর একটা কথা আমি আপনাকে বলি, আমার ভাই আল্লাহ হোসেন বললেন যে 2014 সাল নির্বাচনে তাহলে আওয়ামী লীগকে ভারত ক্ষমতা এনেছে। না, আমি তো বললাম যে তাহলে 2014-তে কার কাছে মুসলেকা দিয়ে ক্ষমতা? যাই হোক, তো যেহেতু আপনি 2001 সালের কথার বিপরীত কথা বলছেন, সেহেতু 2014 সালে ভারতকেই বুঝাইছেন। তো সেটা যদি হয় তাহলে এই 3 মাস জ্বালাও পোড়াও করে 200 উপরে লোকজন মারা হলো আগুন দিয়ে পুড়িয়ে, সেটা কোন বিদেশি শক্তির প্রভাব এখানে ছিল, সেটাও তো একটা প্রশ্ন। যে মিডিয়াগুলোকে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করে তাদের কাছে এই প্রভাব নিয়ে আরো কথা বলবো। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এই সময় এসে কেন যদি বিদেশি শক্তির এতই প্রভাব থাকে, বিশেষ করে ভারতের প্রভাবের কথা বলা হচ্ছে, যে প্রশ্নটি আমি জনাব আব্দুর রহমানের করেছিলাম, মানে ভারতের প্রভাবটা নিয়ে এখন বিশেষভাবে আলোচনা হচ্ছে। পাকিস্তানের প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, আরো কোন দেশের প্রভাব আছে কিনা সেটি বিভিন্ন সময় আলোচনায় আসে। এখন যেহেতু ভারতের প্রভাবটা বিশেষ করে আসছে, আমি একটি প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব এবং ফিরে এসে জানবো যে এই সময় এসে তাহলে আপনারা কেন মনে করছেন যে এইরকম বিষয়গুলো আনা হচ্ছে? সামনে তো নির্বাচন আছে, প্রভাব তো ফেলতেই পারে, যদি অসন্তুষ্টির কারণে নির্বাচনে প্রভাব ফেলে থাকে কেন, সেটি নিয়ে জানতে চাইব। দর্শক সাথেই থাকুন। যাবেন ওটা দেখি। আবার শাড়ি সব সময় কেমন? ভালো। এবার শেয়ার করে মুহূর্তগুলো অসাধারণ করে তুলতে বাংলা লিংক দিচ্ছে মাত্র 89 টাকায় 1 GB ইন্টারনেট। অ্যাক্টিভেট করতে ডায়াল *5000*516#। বাংলা লিংক। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। রিক্সা ভ্যান চালিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে দুই মজনু। কিভাবে সম্ভব? আমি ব্যবহার করি ডিসেন্ট রিমোস্পো। আমি ডিসেন্ট, সুখিনা কার, সুখিনা আমার। তাহলে আমি কার? সম্পূর্ণ স্টেইনলেস স্টিলে তৈরি ডিসেন্ট রিমোস্পো, কাটা কিংবা পেকে যাওয়ার ঝামেলা নেই। ডিসেন্ট রিমোস্পো। সকাল থেকে দৌড়ের উপর, বসের বুকে থাকলে যা হয়, 2 হাতে 10 হাতের কাজ করতে হয়, কিন্তু বেলা 3টা না বাজতেই আমার বাজে 12টা। তাই নিজেকে কড়া অর্ডার দিয়েছি, টায়ার্ড হওয়ার টাইম নেই। যখনই ব্যাটারি ডাউন তখনই গ্ল্যাক্সোসডি। গ্ল্যাক্সোসডির গ্লুকোজ দ্রুত রক্তে মিশে করে ইনস্ট্যান্ট রিচার্জ। এখন আরো 2টা মিটিং, 6টাই কিন্তু। গ্ল্যাক্সোসডি নিমিশেই রিচার্জ। একটু জায়গা হবে? হবে, আসুন। কিন্তু আপনাদের ফ্রিজ নষ্ট, সেদিন না ঠিক করলেন? আর বলবেন না, এই নিয়ে 3-4 বার রিপেয়ার মানে 5 তলা থেকে উঠে নামা। উফ ভাবি, এবার ফ্রিজটা বদলান। একটা ভিশন ফ্রিজ কিনেই ফেলেন। আমাদেরটা দেখেন, নো রিপেয়ার নো টেনশন। নিউ টেকনোলজির ভিশন রেফ্রিজারেটর, 100% ফুড গ্রেড কোয়ালিটি, খাবার রাখে অলওয়েজ ফ্রেশ, আছে নানা সাইজে নানা ফিচারে। বেছে নিন আপনার প্রয়োজন মতন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। একসাথে এতগুলো ফ্যান, একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করার ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে রং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে রং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। সহ্য হবে তো? ঠান্ডা ঠান্ডা প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ফ্লোরি ফিউশন অয়েল সমৃদ্ধ লাক্স, অতুলনীয় মাদারে ছড়া ভুলেছে 2 গুণ বেশি পারফিউম।
সাজানোর সৌন্দর্যের রহস্য। লাক্স পারফিউম। এমন যদি হতো স্বপ্ন আছে যত, ভাঙলে ঘুম হয়ে যেত সত্যি। শীতল ছোঁয়ায় স্বপ্ন যাত্রায় প্রশান্তির স্নিগ্ধ শিহরণ। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ ওয়ালটন এয়ার কন্ডিশনার, যা 60 ভাগ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। দেশের তৈরি, তাই দামও সাশ্রয়ী। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন, আমাদের পণ্য। এটার সাথে এটা ফ্রি। এবার হাসি থাক সবার মুখে। এখন 7 2 লিটারের সাথে পেপসি 250 ml গো প্যাক ফ্রি। আই ফিল আপ। রিক্সা ভ্যান চালিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে দুই বন্ধু। কিভাবে সম্ভব? আমি ব্যবহার করি ডিসেন্ট রিমো স্পোক। আমি ডিসেন্ট। সুখিনা কার? সুখিনা আমার। তাহলে আমি কার? সম্পূর্ণ স্টেইনলেস স্টিলে তৈরি ডিসেন্ট রিমো স্পোক। কাটা কিংবা পেকে যাওয়ার ঝামেলা নেই। ডিসেন্ট রিমো স্পোক। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্ডস হোয়াইট বিউটি স্পট রিমুভাল টেকনোলজি ভিটামিন B3 সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্ডস হোয়াইট বিউটি, এই হলো পন্ডস এর উনিকার। এমন যদি হতো স্বপ্ন আছে যত, ভাঙলে ঘুম হয়ে যেত সত্যি। শীতল ছোঁয়ায় স্বপ্ন যাত্রায় প্রশান্তির স্নিগ্ধ শিহরণ। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ ওয়ালটন এয়ার কন্ডিশনার, যা 60 ভাগ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। দেশের তৈরি, তাই দামও সাশ্রয়ী। সময় এখন বাংলাদেশের। ওয়ালটন, আমাদের পণ্য। রয়ে গেল তো পুষ্টি বাকি। এই বয়সে বাচ্চাদের দ্রুত শারীরিক ও 90% মানসিক বিকাশ হয়ে যায়। প্রয়োজন বিশেষ পুষ্টি। রোজ ওকে দিন জুনিয়র হরলিক্স। এর 20টি ভাইটাল নিউট্রিয়েন্টস এই বয়সের বাচ্চাদের শারীরিক বিকাশে আর ডিএইচে ব্রেন ডেভেলপমেন্ট ফাংশনে সাহায্য করে। বাড়ন্ত বয়সে বিশেষ পুষ্টি। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর। তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। সহ্য হবে তো? ঠান্ডা ঠান্ডা প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রংগুলো রবিএল এক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবিএল এক রাঙাও জীবন ইচ্ছে মতন। ভাইয়া টিভিটা ছাড়েন, আরেকটু পরেই আমাকে দেখাবে। সবাই খুব এক্সাইটেড। দুলাভাই শুনেন, রং নাম্বার ব্যাপার না ব্রো, টিভিটা ছাড়েন, আমাকে দেখাবে। এই খবরদার, চ্যানেল চেঞ্জ করবি না। হ্যালো হ্যালো, বলো। একটু ছাড়ো না টিভিটা। ওকে, ভলিউমটা বাড়া। বর্তমানে এই এলাকার তাপমাত্রা বিগত কয়েক বছরের রেকর্ড অতিক্রম করেছে। তোমার শার্টটা কিন্তু সুন্দর ছিল। দোস্ত 60 পছন্দ করছে। কথায় কথায় মুহূর্তগুলোকে অসাধারণ করে তুলতে বাংলালিংক দিচ্ছে ডেইলি টার্গেটের উপর 100% বোনাস। জাস্ট ডায়াল *166*36# বাংলালিংক। বিরতির পর আবারও ফিরলাম 24 ঘন্টায়। জনাব মুআজ্জেম হোসেন আলাল, যেটি জানতে চাইছিলাম যে সামনে নির্বাচন এবং নির্বাচনে প্রভাব বিস্তারকারী দেশ হিসেবে যে দেশটির নাম বারবার আসছে ভারত, সেই দেশকে অসন্তুষ্টিতে ফেলে এ ধরনের বক্তব্য এবং এই ধরনের আলোচনার সূত্রপাত এখন কেন বলে মনে করেন? দেখুন, ওই যে আন্তর্জাতিক বিশ্বের যে পরিবর্তিত প্রেক্ষিত,
সেই প্রেক্ষিতে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জিওগ্রাফিক্যাল পজিশনে আছে যেখানে দক্ষিণ বঙ্গোপসাগরে বিশেষ করে প্রভাব বিস্তার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না এবং ভারত তিনটি বৃহৎ শক্তির কিন্তু নজর রয়েছে ওখানে প্রভাব বিস্তারের। তো সেইটার ভিত্তিতে আর পানি সম্পদে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ, সমুদ্র সম্পদ, পানি সম্পদে বিভিন্ন কারণে। এসব দিক থেকে বাংলাদেশের দিকে বড় শক্তিগুলোর, বড় দেশগুলোর নজর থাকবে, এটা খুবই স্বাভাবিক। আর অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে দেখা যায়, যেমন আমি আপনাকে এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, 1967 সনে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় তখন আরবের সমস্ত শক্তিগুলো একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল এবং আমেরিকা সেখানে তাদের নেভাল ফ্লিট পাঠিয়ে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। আমেরিকান একটা নেভাল ফ্লিটের নাম ছিল ইউএসএস লিবার্টি। সেইটাকে সেই যুদ্ধজাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল ইসরায়েলি বিমান বাহিনী, কিন্তু সেইটা নাবিকদেরকে হত্যা করছিল, নাবিকদেরকে হত্যা করেছিল। কিন্তু শুধুমাত্র বন্ধুত্ব ঠিক রাখার কারণে এবং কূটনৈতিক কৌশলগত কারণে সেটাকে চাপা রেখেছে তারা বহু বছর, অন্তত 20 বছর পর সেটা পেন্টাগন থেকে প্রকাশিত হয়েছে। এখন এই জায়গাটা এমন হতে পারে যে আজকের যিনি বাংলাদেশের সরকার প্রধান, তিনি হয়তো সেরকম কোনো আবরণ দিয়ে ভারতের সঙ্গে আগে কথাবার্তা বলে রাখছেন যে আমি এরকম করে বলবো, না হলে তো নির্বাচনে জনসমর্থন আমার পক্ষে ওইভাবে আসবে না, কারণ এখানকার জেনারেল সেন্টিমেন্টটা বোধ হয় এই ওয়েভের পক্ষে না, তোমাদের ওয়েভের পক্ষে না। এটা হতে পারে এক জিনিস। আরেকটা জিনিস হতে পারে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে একাধিক টেকনিক ব্যবহার করেছে, বিএনপিও করেছে। তো আওয়ামী লীগ যেগুলো করেছে, এই কৌশলটি যদি হয়, এই কৌশলটির প্রেক্ষিতে আপনাদের পাল্টা কৌশল কি? না না, কৌশলটা আমি তো কমপ্লিট না করলে বুঝতে পারবেন না, তাহলে আমাদের পাল্টা কৌশলটা বলেন বুঝতে পারবো। আমি ছোট্ট করে বলি, যেমন 1996 নির্বাচনের আগে আমরা দেখেছি আজকের দিনে প্রধানমন্ত্রী তিনি ইসলামী লেবাস পরে তসবিহ হাতে নিয়ে সুন্দর পট্টি মাথায় বেঁধে অনেক কিছু করেছেন এবং নৌকার পোস্টারে আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, নূহ আলাইহিস সালামের নৌকায় ভোট দিন। যদিও আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বড় বড়ায় বলে, আবার 2001-এ এসে দেখেছি তাদের অন্য স্ট্র্যাটেজি, আবার এখন দেখছি যেটা সেটা আবার ভিন্ন স্ট্র্যাটেজি। বিএনপিও এরকম ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন সময় নিয়েছে। বিএনপির কথা হচ্ছে একটাই, বরাবর জন্মলগ্ন থেকে বিএনপি বলে আসছে যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এখন বন্ধু বলতে ভারতও আমাদের বন্ধু, বিশেষ করে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, সেক্ষেত্রে তারা আমাদের ঘনিষ্ঠ বন্ধু, নিকটতম একটা প্রতিবেশী এবং 3 দিক থেকে সীমান্ত বেষ্টিত তাদেরকে দ্বারা আমরা, স্থলপথে, সমুদ্রপথে, সব দিক থেকে। শুধুমাত্র বঙ্গোপসাগর ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই কোথাও। সে বঙ্গোপসাগর আবার এই ত্রিশক্তির সেনদৃষ্টি, সেই জায়গাটা এটা একটা পাওয়ার ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের খাতিরে। সেই জন্য হয়তো আজকের যিনি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রধান, তিনি আগাম বলে রাখলেন কথাটা যে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা অন্য কিছু, অন্য কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে। যেমন আপনার কাছে হতে পারে এই বিশ্লেষণটা, যে আপনার কাছে কি মনে হয় আসলে রাজনৈতিক কৌশলটা এখানে কি? কারণ এর আগে বিভিন্ন সময় যখন ভারতের সাথে চুক্তি বা সমঝোতা হয়েছে নদীর পানি বন্টন বা ট্রানজিট নিয়ে, তখনও বিএনপির পক্ষ থেকে এরকম কথা এসেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবারই প্রথম এরকম একটি বিষয়ে বললেন। না, আসলে দেখেন, নির্বাচনের আগেই হোক বা নির্বাচন না থাকলেও রাজনীতিতে তো কৌশল সবসময় আছে এবং বিশেষ করে ভারত প্রশ্নে আমাদের দেশের রাজনীতিতে ভারত একটি বড় ফ্যাক্টর। সেটা পজিটিভলিও যদি বলেন, নেগেটিভলিও বলেন, ভারত সবসময় একটি বড় ফ্যাক্টর। স্বাধীনতার পর থেকেই ভারত এটা বড়। পাকিস্তান আমলেও ভারত ফ্যাক্টর ছিল অন্যভাবে, পুরোপূর্ণভাবে নেতিবাচকভাবে ভারত ফ্যাক্টর ছিল এবং ভারত বিরোধিতা ছিল পাকিস্তান, এখনো আগেও ছিল, এখনো পাকিস্তান রাজনীতি। আমাদের এখানে ধরেন এই ভারত বিরোধিতাকে কেন্দ্র করে কৌশল পাল্টা, যেমন বিএনপি সবসময় তার জন্মলগ্ন থেকে তারা একটা পোজ ইয়ে করে রাখে অনেকটা পাকিস্তানি রাজনীতির আদলে, যে আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য বা দেশের জন্য থ্রেট হচ্ছে ভারত। এবং এখান থেকে কেন্দ্র করে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্কের কথাগুলো সবসময় বলে থাকে। আমরা মনে করি, সাধারণ মানুষ যেটা মনে করে, যে ভারত আমাদের প্রতিবেশী, মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচেয়ে নিকটতম বন্ধু, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকবে, সেটা রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে, ভ্রমণে ইত্যাদি ইত্যাদি, দ্বিপাক্ষিক ইত্যাদি বা আঞ্চলিকভাবে বহুপাক্ষিক থাকবে, যে কারণে সার্ক তৈরি করা হয়েছিল এবং সার্ক এখন পর্যন্ত আছে। কিন্তু ভারতকে কেন্দ্র করে দেশের রাজনীতি করার যে বিষয়টি, সেই বিষয়টি আমি মনে করি সবসময় আমাদের রাজনীতির জন্য ক্ষতিকারক ভূমিকা রোল প্লে করেছে। যেমন ধরেন, যদি বলা হয় যে আওয়ামী লীগ পাওয়ারে গেলে ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে, বা 25 বছরের চুক্তি যেটা হয়েছিল বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধীর মধ্যে 1974 সালে, 72 সালে দুঃখিত,
হ্যাঁ, সেই চুক্তিকে নিয়ে বহু বিএনপির পক্ষ থেকে অন্যান্য দলের পক্ষ থেকে বহু রটনা করা হয়েছে যে এটা গোলামির চুক্তি, এটা দেশ বিক্রি চুক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা পরবর্তীকালে এই চুক্তিটি যখন প্রকাশিত হয় মিডিয়াতে পরিপূর্ণভাবে প্রথম থেকে লাইন থেকে শেষ লাইন পর্যন্ত, এবং কোথাও কোনো এরকম কোনো ছিল না। আবারও এরকম একটা চুক্তির বিষয়ে আসছে যে আমি বলছি, আমি শেষ করিনি, এরকম কোনো বিধান ছিল না যে বিধানগুলি নিয়ে কথা বলা হচ্ছিল, বিধিগুলি নিয়ে কথা বলা হচ্ছিল। এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশকে লিখে দেওয়া হয়েছে বাংলাদেশ আক্রমণ করলে ভারত সৈন্য পাঠাবে, এরকম বিধান কিছুই ছিল না, কিছুই নাই। এই চুক্তিটা এখন অনেকের ঘরে ঘরে অনেকের কাছে আছে। সুতরাং এখন আবার যে কথাটা আসতেছে যে এই সামরিক সহযোগিতার বিষয়ে চুক্তি করলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে। এখন বাংলাদেশের সামরিক বাহিনী আছে, বাংলাদেশের সামরিক বাহিনীতে হার্ডওয়্যার আছে, অর্থাৎ তারা যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে সে অস্ত্রশস্ত্র আছে। বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে অস্ত্রশস্ত্র কিনে, চীনের থেকে কিনেছে সাবমেরিন আমরা দেখলাম, ইউরোপের রাশিয়ার থেকে কিনেছে যুদ্ধ বিমান আমরা দেখলাম, ভারতের থেকেও নিশ্চয় না, ভারতের থেকেও বাংলাদেশ অস্ত্রশস্ত্র কিনেছে। সুতরাং এটা যখন কেনা হয়, এটা কেনার একটা শর্তই হচ্ছে এই, আমরা যখন বিক্রি করব তখন আমার এই শর্তটা থাকবে যে আমি যেহেতু এটা আমার দেশ থেকে কেনা হয়েছে, সুতরাং এটাকে কি বলে সার্ভিস দেওয়া, যেটাকে বলে পরবর্তীকালে যে সার্ভিস দেওয়ার একটা কন্ট্রাক্ট থাকে এত বছর। যেমন আপনি যদি একটা টেলিভিশন কিনেন, 1 বছরের একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে না, যে ওয়ারেন্টি পিরিয়ড নষ্ট হলে আপনারা সার্ভিস দেবে, এটা অনেকটা সেরকম আর কি। দুই দেশের মধ্যে এই জিনিসগুলো থাকে। এবার এগুলিকে কেন্দ্র করে যদি বলা হয় যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে, আমি মনে করি এটা কুটো রাজনীতি। আমি জনাব আব্দুর রহমান আপনার কাছ থেকে জানতে চাই, চুক্তির বিষয়ে যে প্রচারণা বা অপপ্রচারণা যেটির বিষয়ে বলছিলেন খন্দকার মনিরুজ্জামান, আবারও যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন এপ্রিলে, কথা উঠছে যে ভারতের সাথে চুক্তি হবে প্রতিরক্ষা বিষয়ক বা সামরিক চুক্তি, সেই বিষয়ে কি জানানো হবে? শুনেন, এর আগে আমি জনাব আলাল সাহেবের কথার একটা ছোট্ট করে জবাবটা দিই। সেটা হলো, উনি বলেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন কৌশল পাল্টিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এবং আমাদের কি বলে যে আল্লাহওয়ালা নামাজি 5 ওয়াক্ত যিনি নামাজ পড়েন শেখ হাসিনা, তার সম্পর্কে একটু কটাক্ষ করে কথা বলেছেন। তো সেটি তার রাজনৈতিক কৌশল যদি তার ভাষায় হয়, তাহলে আমি বলবো যে বেগম খালেদা জিয়া আজকে পাকিস্তানি জান্তাদের, বিশেষ করে জানজুয়ারের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠানোর জন্য এত আগ্রহী কেন? এবং আজকে যেটা ইতিহাস নির্ধারিত সত্য কথা যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, সেই শহীদের সংখ্যা নিয়েই বা উনি এমনটির সময় এমন বিতর্ক কেন তুলবেন? তাহলে তিনি কোন রাজনৈতিক মতলব হাসিল করবার জন্য পাকিস্তানি ধারার রাজনীতি সংস্কৃতিকে তিনি কেন বাংলাদেশে নতুন করে হাজির করছেন? এটি হলো আমার তার কথা। সেখানে তাদের কৌশল কি আছে সেটা হয়তো বিষয়টা শেষ করতে হবে। আর আপনাকে আমি একটা কথা বলি, যে চুক্তি এবং যে সমঝোতাই হোক বাংলাদেশ ভারতের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সফরের ভেতর দিয়ে, আপনাকে আমি একটা কথা বলি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু জীবনে কোনোদিন কোন শক্তির কাছে মাথা নত করে তার দেশ, জাতি, তার মানুষকে ছোট করে নাই। তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং জনাব আব্দুর রহমান, খন্দকার মনিরুজ্জামান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।